দেখুন, গতকাল একেবারে একের পর এক পট পরিবর্তন এবং যুদ্ধের মধ্যে এটাই কিন্তু স্বাভাবিক, এটাই বাস্তব। যখন দুটি দেশ পরস্পরের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে, লিপ্ত হয়ে পড়ে, তখন যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদল হয়ে যাবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু আমার অবাক লাগলো যে যখন দুটি দেশের মধ্যে যুদ্ধের সমঝোতা হলো, সংঘর্ষ বিরতির জন্য, সিজ ফায়ারের জন্য সাময়িক চুক্তিবদ্ধ হলো, মাত্র 48 ঘন্টা, দুদিনের জন্য চুক্তিবদ্ধ হলো, তার 3 ঘন্টার মধ্যে দেশের প্রায় প্রত্যেকটি বিরোধী দল আমাদের এই কেন্দ্রীয় সরকারকে এমন ভাবে বিদ্রোহ শুরু করে দিলেন যেন মনে হচ্ছে যে এরা মানে যুদ্ধটা লাগিয়ে পরাস্ত হয়ে গিয়ে কার্যত দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যে যেভাবে চাঁচা ছোলা আক্রমণ করা হয়ে গেল, তাতে আমি বিস্মিত হয়ে গেলাম যে আমরা আমাদের দেশের সমর্থনে একদিকে কথা বলছি, অথচ সাময়িক চুক্তি বিরতি, সাময়িক সংঘর্ষ বিরতি যখন পূর্ণ আমরা যুদ্ধে থেকে দুজনাই সরে আসছি বলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তা সত্ত্বেও যেভাবে মাত্র 3 ঘন্টার মধ্যে সময় পেয়ে বিরোধীরা ঝাঁপিয়ে পড়লো আমাদের এই সরকারের ওপর, এটা উদ্দেশ্য প্রণোদিত, এটা নিন্দনীয়। এটা পাকিস্তান যতটা মুখোশ ধরে থাকে, আমাদের এই রাজনৈতিক দলগুলো ঠিক ততটাই মুখোশ ধরে থাকে, এটা প্রমাণ হয়ে গেল। আমি আপনাদের সামনে বলি যে ভারতের সরকারকে, নরেন্দ্র মোদীকে যাদের যাদের যত গালি দেওয়ার ইচ্ছা হয়, আপনারা একেবারেই পরিষ্কারভাবে গালি দিয়ে দিন, এক্ষুনি গালি দিন, আমাদের কমেন্ট বক্সে গালি দিন, আপনাদের প্রাণ খুলে গালি দিন, যত ইচ্ছা হয় গালি দিয়ে দিন। কিন্তু হাত জোর করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যতক্ষণ না পর্যন্ত আপনারা দেখছেন যে ভারত সরকার যুদ্ধ থেকে সরে এসেছে বা একেবারেই পার্মানেন্টলি যুদ্ধ থেকে বলছে যে ঠিক আছে আমরা যুদ্ধে পরাস্ত হয়ে গিয়েছি, কিংবা আমরা যুদ্ধে জয়লাভ করেছি বা যুদ্ধ থেমে গেছে, যতক্ষণ না অ্যানাউন্স হচ্ছে, দয়া করে কোনো ইন্টারিম বিষয়ে এতটা উদ্বেলিত, এতটা আনন্দিত কোনোটাই হবেন না। কেন হবেন না তার বিশ্লেষণ আজকের পর্বে আপনাদের সামনে আমি করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনারা সকলেই জানেন যে গতকাল মাত্র ঘন্টা দুয়েকের পর আমি এবিপি আনন্দ বাংলার প্রত্যেকটা নিউজ মিডিয়া ফলো করছিলাম, যেভাবে কেন ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করে নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফকে একই টেবিলের মধ্যে নিয়ে এসে কার্যত এগ্রিমেন্টে সাইন করতে বাধ্য হলো। এটা ভারতের একটা বড় পরাজয়, নরেন্দ্র মোদী সরকারের বড় পরাজয় হিসেবে তুলে ধরছিলেন। আমি নিশ্চিতভাবে আপনাদের সামনে বলি যে এটাই ডেমোক্রেসি, যেখানে সরকারের কাটাছেঁড়া হবে। কিন্তু কোন সময় আমরা কাটাছেঁড়া করছি, সেই সময়টা আমাদের বোধহয় ভালো করে ভেবে দেখা উচিত ছিল। সেই কারণেই যারা কাটাছেঁড়া করলেন, মাত্র 3 ঘন্টা সময়ের পর তাদের রিগ্রেট করতে হলো। যে পাকিস্তানকে ভরসা করে আপনারা আমাদের সরকারকে বিদলেন, সেই পাকিস্তানকে আপনারা বিশ্বাস করলেন, আমাদের সরকারকে বিশ্বাস করলেন না। আচ্ছা, এটা কি কখনো ভেবেছেন যে এটা আমাদের একটা চালও হয়ে থাকতে পারে? আমাদের সরকার, আমাদের ইন্টেলিজেন্স সংস্থা, তারা প্রত্যেকেই হয়তো জানতো এটা, যে এই যে গোটা বিশ্ব, তাদেরকে দেখানোটা একটা প্রয়োজন যে আমাদের পড়শি দেশ পাকিস্তান কত বড় একটা টেরোরিস্ট দেশ, সেটা জানানোটা প্রয়োজন। এবং সেই কারণেই ভারত এটা জানতো খুব ভালো করে। এটাও তো হতে পারে যে ভারত জানতো পাকিস্তানের সঙ্গে যদি একটা সাময়িক চুক্তি লঙ্ঘনের সিদ্ধান্তে নিয়ে আসা হয়, পাকিস্তান সেটা মানবে না, এবং সেটা আমরা গোটা বিশ্বের দরবারে আরো ভালোভাবে পাকিস্তানকে এক্সপোজ করে দিয়ে আরো বড় আক্রমণ আমরা শানাতে পারবো। এটাও তো একটা যুদ্ধের স্ট্র্যাটেজি হতে পারে। আপনাদের সামনে আমি আগেই বলেছিলাম, যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা হয় না, যুদ্ধ বুদ্ধিমত্তা দিয়ে জেতা হয়। মহাভারতের যুদ্ধে বুদ্ধিমত্তা দিয়ে জেতা হয়েছিল, শুধু অস্ত্র দিয়ে কোনো যুদ্ধে জেতা যায় না। যদি জেতা যেত, তাহলে পাকিস্তানকে গোটা দেশের আমেরিকার মতোই সমান শক্তিধর মনে করা হতো, তার কারণ পাকিস্তানের কাছেও 180টা পরমাণু অস্ত্র রয়েছে। তাই দয়া করে আপনাদের সামনে বলছি যে ভারত সরকারের আমরা সমালোচনা করব, কিন্তু দয়া করে একটু সময় দেবেন। আমি আপনাদের সামনে সব থেকে বড় যেটি কথা বলতে চলেছি, আপনারা কি খেয়াল করেছেন যে ভারতের, দেখুন আমি কাটাছেঁড়া করছি, আপনারা কি কাটাছেঁড়া করেছেন আমি জানি না, আমি কাটাছেঁড়া করছি আমাদের সরকারের। আচ্ছা, ভারত কি বলেছিল? ভারত বলেছিল যে এর পরে যখনও সংঘর্ষের
দুই পক্ষের যখন এগ্রিমেন্ট হয়নি, প্রথম কথা আপনাদের বুঝতে হবে ভারত কিন্তু কাউকে, আমেরিকাকে মধ্যস্থতা করতে বলেনি। পাকিস্তান আমেরিকার পায়ে পড়ে বলেছিল যে মধ্যস্থতা করে দয়া করে যুদ্ধ থামান। তারপরে পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমও কে ফোন করেছিলেন। ফোন করার পর আমেরিকা, আমি জানি না সেখানে টেবিলে ছিলেন কিনা, নাকি ডোনাল্ড ট্রাম্প নিজের প্রশংসা কোরানোর জন্য হঠাৎ করে পোস্ট করে দিলেন। আর তিনি যদি এর কৃতিত্ব নিতে চান তাহলে পাকিস্তানের এই ভায়োলেন্সের দায়বদ্ধতাও আমাদের ডোনাল্ড ট্রাম্পকে নিতে হবে। অর্থাৎ ভারত কোনোভাবেই কিন্তু নতি স্বীকার না করে পাকিস্তান কার্যত নরেন্দ্র মোদীর পায়ের কাছে এসে বলেছিলেন যুদ্ধবিরতি চাই। সেটা যখন আমরা মেনে পর্যন্ত নিলাম যুদ্ধবিরতি, তার বিরুদ্ধে সেখানে অনেক স্ট্র্যাটেজি হতে পারে, আমরা জানতাম হয়তো পাকিস্তান এটা রাখতে পারবে না, এবং সেটাই আমাদের গোটা বিশ্বকে দেখানোর সুযোগ। আর সেই ফাঁদেই কার্যত পাকিস্তান পা দিল। কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে, আমাদের দেশ কি বলেছিল এই চুক্তি করার আগে, এই সিদ্ধান্তে, সিজ ফায়ারের সিদ্ধান্তে আসার আগে আমার দেশ কি বলেছিল? আমার দেশে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মনে করিয়ে দেবো আপনাদের। আমাদের দেশের তরফ থেকে বলা হয়েছিল এর পরে যদি কোনো টেরর অ্যাক্টিভিটি পাকিস্তানের তরফ থেকে করা হয় তাহলে সেটাকে আমরা অ্যাক্ট অফ ওয়ার হিসাবে আমরা সেটাকে কনসিডার করব। এখানে আমার পরিষ্কার প্রশ্ন, তাহলে যদি আপনাদের আমাদের দেশের সরকারের এটা ঘোষিত সিদ্ধান্ত হয়ে থাকে যে পাকিস্তানের তরফ থেকে যদি কোনো রকমের টেরর অ্যাটাক হয়ে থাকে তাহলে আমরা এটাকে অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করব, তাহলে কি এবার আমরা অন্তত অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করতে পারি? আমি কি দেখব, জানি না এতক্ষণে হয়েছে কিনা, কারণ রাত্রির বেলায় গত রাতে এক্সেপশনালি বিক্রম মিস্ত্রি তিনি পরিষ্কার প্রেস মিট করে বললেন পাকিস্তান যা করেছে এর মূল্য তাদের চোকাতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ভারত অ্যাক্ট অফ ওয়ার অফিসিয়ালি অ্যানাউন্স করবে? ভারতকে করতেই হবে। ভারত যদি এটা না করে তাহলে ভারত নিজের কথা রাখলো না। তার কারণ আমাদের ঘোষিত সিদ্ধান্ত ছিল যে পাকিস্তান যদি কোনো রকমের উল্লঙ্ঘন করে তাহলে সেটা আমরা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরবো। এবং এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, স্বাক্ষর হয়নি, এটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, এটা চুক্তি স্বাক্ষরিত কখনোই হয়নি। এই যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, পাকিস্তান ভারতের প্রত্যেকটি শর্তে রাজি ছিল। কাজেই আমাদের শর্ত ছিল যে পাকিস্তানের তরফ থেকে কোনো টেরর অ্যাটাক যদি হয় তাহলে ওটাকে অ্যাক্ট অফ ওয়ার ধরবো। তাহলে আমাদের ডেফিনেটলি এখানে আর কোনো চয়েস থাকা উচিত নয়। তবে দেখুন, আমরা যদি প্রত্যেকেই নিজেদের একজন করে সমরজ্ঞ বিশেষজ্ঞ ভাবতে শুরু করে দিই, আর যদি আমরা প্রত্যেকেই এক একটা করে স্ট্র্যাটেজি বানিয়ে দিই, তাহলে একবার কল্পনা করে দেখবেন যে ভারতে ঠিক কতগুলো স্ট্র্যাটেজিতে পাকিস্তানকে আমরা আক্রমণ করতে পারি। আপনার আমার, কংগ্রেসের, সিপিএম এর, বিজেপির, আমাদের 140 কোটি মানুষের যদি মত দেখেন, 140টা উপায়ে তারা বলছে যে আক্রমণ করতে, সেটা তো করা সম্ভব নয়। আপনার কাছে কোনো ইন্টেলিজেন্স নেই, আপনি ডিসাইড করতে পারেন না যে ভারত কিভাবে অ্যাক্ট করবে। সেই কারণেই আপনারা কেউ ধরতে পারেননি এটা হয়তো আমাদের ভারতবর্ষের চাল ছিল, গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখ খুলে দেওয়ার জন্য চাল ছিল যে দেখো আমরা চুক্তির মধ্যে আসছি, কিন্তু সেই চুক্তি ভারত জানতো পাকিস্তান উল্লঙ্ঘন করবে, আর সেটাই গোটা বিশ্বর সামনে মুখ খুলে দিয়ে ভারত আরো একটা বড় অ্যাটাক করার কি সুযোগ পেয়ে গেল না? কিন্তু এই সিদ্ধান্ত আমি প্রথম দিন থেকে বলছি আপনি নেবেন না, এই সিদ্ধান্ত আমি নেব না। আপনার কাছে ভারতের গুপ্তচর সংস্থার কোনো ইন্টেলিজেন্স আপনার কানে পৌঁছায় না, আপনার কাছে যেটা পৌঁছায় সেটা আবেগ, যেটার সম্মান আমরা সবাই করি। কিন্তু আপনার আবেগকে সম্মান দিতে গিয়ে ভারতবর্ষের ডিফিট, সেটা তো আর মেনে নেওয়া যায় না। যুদ্ধ কখনো অস্ত্র দিয়ে হয় না, যুদ্ধ রণে বনে কৌশল তিনটে অ্যাপ্লাই করে করতে হয়। আপনাকে পেশি শক্তি দিয়েও করতে হবে, আপনাকে কৌশলগতভাবেও করতে হবে। তাই দয়া করে কৌশলটা নিজেদের দায়িত্বে নিয়ে নেবেন না। আমাদের দেশপ্রেম জাগ্রত থাকুক, নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীর সরকার যদি এর যোগ্য জবাব দিতে না পারে, আমাদের চ্যানেল হবে প্রথম যারা সব থেকে বেশি ক্রিটিসাইজ করবে। কিন্তু না, বিরোধীদের মতো দায়িত্ব জ্ঞানহীন নয়। মাত্র 3 ঘন্টার সময়, একটা সরকারকে 24 ঘন্টার সময় না দিয়ে যে রাজনৈতিক দলগুলো, যে টিভি মিডিয়াগুলো ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করার জন্য, তারা কতটা দেশপ্রেমী আমার সন্দেহ রয়েছে। এবং তাদেরকে নিজেদের থুতু নিজেদের চাটতে হলো কয়েক ঘন্টার মধ্যেই। তারা বলে বেড়াচ্ছিল যে কি করে ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই নিজে
ফলাও করে বলে দিতে শুরু করলেন যে তিনি শান্তি চুক্তি করে ফেলেছেন। ভারত কি করে এটা মেনে নিল? এবার বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্পের মুখটা কিভাবে পুড়লো। গোটা বিশ্বর সামনে ডোনাল্ড ট্রাম্পকে আনসার দিতে হবে কেন পাকিস্তান অ্যাটাক করলো। এই স্ট্র্যাটেজিটা ভারত যদি সত্যি সত্যি জেনে শুনে নিয়ে থাকে তাহলে এটা আমাদের কত বড় সাফল্য একবার বুঝতে পেরেছেন। আমাদের বিরুদ্ধে কেউ কোনো আর্থিক স্যাংশন লাগাতে পারবে না, আমাদের বিরুদ্ধে কোনো লোনকে কেউ পোস্টপন করতে পারবে না, আমাদের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ থেকে কেউ বিরত থাকতে পারবে না। কিন্তু পাকিস্তানের ওপর এই স্যাংশনগুলো এবার লাগতে থাকবে। ডোনাল্ড ট্রাম্পকে উত্তর দিতে হবে গোটা বিশ্বের সামনে। তার কারণ গোটা ভারতের মিডিয়ার কাছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নাথিং বাট এ ক্লাউন। সেই ডোনাল্ড ট্রাম্পকে যদি নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে হয় তাহলে তাকে উত্তর দিতে হবে দেশের সামনে এসে, পাকিস্তানের কাছে জবাব চাইতে হবে। তিনি চাইবেন কি চাইবেন না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তিনি ভারতবাসীর কাছে একটা ক্লাউন হয়ে থাকবেন, একটা জোকার হয়ে থাকবেন। তো সেই কারণেই দয়া করে কেউ নিজে থেকে সিদ্ধান্ত নেবেন না। আবেগ ভালো, কিন্তু আপনার আবেগকেই যে মেনে নিয়ে যুদ্ধের মতো পরিস্থিতিতে আপনার আবেগকেই গুরুত্ব দিতে হবে এরকম বোকামি সিদ্ধান্ত আপনি নেবেন না তো। তাই দয়া করে ভরসা রাখুন আমাদের সেনাবাহিনীর প্রতি। আপনারা জানেন যে এই কিছু মানে যখন ভারত আক্রমণে গেল তখন এই যে শেকু এবং মাকু তারা বলল না না যুদ্ধ নয়, যুদ্ধ শান্তি চাই, আমরা ডিএসকেলেশন চাই। আমরা সবাই ডিএসকেলেশন চাই বলে সকলে পোস্ট করতে শুরু করে দিল আমরা শান্তি চাই। কবির সুমন বলল আহা হা হা, গাছ মরে যাচ্ছে, পাখি মরে যাচ্ছে, কত কষ্ট হচ্ছে ওদের। আর যেই ভারত আপনাদের ধরুন কথা মান্যতা দিয়ে যদি সিজফায়ার করে, অর্থাৎ যদি আপনারা যেটা চাইছিলেন ডিএসকেলেশন অর্থাৎ যুদ্ধ থামানোর যারা কথা বলছিলেন, যখন ভারত অফিসিয়ালি সেই সিদ্ধান্ত নিল হয়তো কিছু স্ট্র্যাটেজির ওপর বেশ করে, তখন আপনারাই আবার বলতে শুরু করলেন এই নরেন্দ্র মোদীর দম নেই, এই ইন্দিরা গান্ধী আয়রন লেডি করে দেখিয়েছিল, নরেন্দ্র মোদী করতে পারলো না। আরে একটা ইন্টারিম সংঘর্ষ বিরতি হয়েছে, মাত্র 48 ঘন্টার সংঘর্ষ বিরতি। ভারত বলেছিল আমরা 12 তারিখে আবার ডিসকাশন করব। আমরা আমাদের একটা দেশকে মাত্র 3 ঘন্টা সময় দিয়ে আমরা সবাই নেমে পড়লাম। আমার আপনাদের কাছে হাত জোর করে নিবেদন যে এটা গণতন্ত্র, নিশ্চিতভাবে একটা সরকারের কাটাছেঁড়া করাই গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র। সেই কারণেই আমরা বাংলাদেশ এবং পাকিস্তান নই। কিন্তু গণতন্ত্র আর দায়িত্ব জ্ঞানহীনতা দুটো এক নয়। আপনার কাছে বাক স্বাধীনতা রয়েছে বলেই আপনি ভারতের সরকারকে যুদ্ধকালীন পরিস্থিতিতে গালমন্দ করতে পারেন না। আপনাকে ভরসা রাখতে হবে। আপনি অপছন্দ করলেও এই মুহূর্তে অন্তত 10 দিনের জন্য এই যুদ্ধ চলাকালীন আপনাকে ভরসা রাখতে হবে। আমাদের দেশের নেওয়া স্ট্র্যাটেজিগুলো, আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো যে তথ্য সরবরাহ করছে সেইগুলোর উপর আপনাকে ভরসা রাখতে হবে। এই ভরসা রাখার পর যদি আপনার ভরসার যোগ্যতা রাখতে না পারে এই সরকার, আপনি ভোটের লাইনে গিয়ে এর বিরুদ্ধে ভোট দেবেন, সেই অধিকার আপনাদের সংবিধান দিয়েছে। কিন্তু যুদ্ধ চলাকালীন দায়িত্ব জ্ঞানহীনতার মতো আমাদের দেশের বিপক্ষে একটা গোটা দল নেমে পড়লো। এই কুরুচিকর রাজনীতি, এই কুরুচিকর আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার প্রয়োজন কারা মনে করছেন, কারা সমর্থন করছেন লিখে জানান আমার সঙ্গে। আমি আপনাদের সামনে আজকে কথা দিয়ে যাচ্ছি, আপনার শরীরে যে দেশপ্রেমের রক্ত বইছে আমার শরীরে সেই দেশপ্রেমের রক্ত বইছে। আমারও মনে হয়েছিল যে পাকিস্তানকে এত বড় একটা যোগ্য জবাব দেওয়ার থেকে আমরা কেন বঞ্চিত হলাম, কেন পাকিস্তানকে গিয়ে আমরা আরো বেশি কড়া জবাব দিতে পারলাম না, এই প্রশ্ন আমারও রয়েছে। কিন্তু আমি এই প্রশ্ন করা থেকে কিছুটা সময় দিয়েছিলাম আমাদের সরকারকে, কারণ আমি স্ট্র্যাটেজিটা বুঝতে পারিনি। আমাকে বুঝতে হবে প্রথমে স্ট্র্যাটেজি। আমি এসে দায়িত্ব জ্ঞানহীন কথা বলতে পারি না। আমি যদি দেখি যে এই রকম পরিস্থিতিতে কার্যত ওই 2-1টা এয়ারবেসকে গুড়িয়ে দিয়ে আর পাকিস্তানের হাফ অর্থনীতিকে বন্ধ করে দিয়ে এটা যদি ভারত বিজয় হিসেবে গণ্য করে, তাহলে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আপনাদের সামনে এই সরকারের তুলোধনা করব। কিন্তু তার আগে দয়া করে আমি অন্তত কিছুটা সময় দেব। একটা যুদ্ধ চলাকালীন আমাদের সরকার কি কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তগুলো আমাদের এই মুহূর্তে নিরীক্ষণ করতে হবে, আনকন্ডিশনালি আমাদের সাপোর্ট করতে হবে, সে আপনি যে দলকে সমর্থন করুন না কেন। আরো একবার সবাইকে রিকোয়েস্ট করব, ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় হিন্দ কমেন্ট করবেন। তার কারণ আমাদের রাজনৈতিক দলের পরিবর্তন হবে কিন্তু আমাদের দেশপ্রেমের কোনো পরিবর্তন হবে না, এটার বিক্রি হয় না। তাই দয়া করে এর পাশে থাকবেন।
আর কিছুটা সময় দেবেন আমাদের সেনাবাহিনীকে, কিছুটা সময় দেবেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে, কিছুটা সময় দেবেন আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলিকে, কিছুটা সময় দেবেন আমাদের কেন্দ্রীয় সরকারকে। তারপরে যদি এরা আমাদের আশ্বাস এবং বিশ্বাসের মর্যাদা দিতে না পারে, তার জন্য সংবিধান খোলা রয়েছে। যুদ্ধ থামার পর পাকিস্তানকে যদি যোগ্য জবাব এরা দিতে না পারে, তাহলে প্রত্যেকে আমরা গলা তুলে এই সরকারের তুলোধনা করে ছাড়বো। কিন্তু তার আগে কিছুটা পেশেন্স বোধহয় আমাদের সকলের নেওয়া উচিত। যদি এগ্রি হন আমার সঙ্গে, যদি এগ্রি হন, আমার যারা যারা আমাকে ভালোবাসেন, তারা আজকে পর্বে কমেন্ট করুন, তারা আজকে আমার সঙ্গে পাশে থাকুন, আমার দেশের পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।